এসএসসি পরীক্ষার্থী 2026 প্রিয় শিক্ষার্থী বন্ধুদের মধ্যেই তোমাদের রুটিন পেয়ে গেছো। তোমাদের 2026 সালের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। তোমরা সবাই রুটিন পেয়ে গেছো আশা করছি। আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমি এখানে ক বিভাগ, খ বিভাগ, গ এবং ঘ বিভাগের জন্য সাজেশন নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ ক, খ, গ, ঘ একটা ফুল সৃজনশীল প্রশ্ন কিভাবে হতে পারে, কোন টপিকের মধ্যে থেকে হতে পারে, সম্পূর্ণ বিস্তারিত বলবো এই ভিডিওতে। এবং এখানে যে ভিডিওতে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখানো হবে সেই প্রশ্নগুলো অতীব গুরুত্বপূর্ণ, তারপরেও গুরুত্ব বোঝানোর জন্য স্টার চিহ্ন দিয়ে দেখানো আছে। তুমি জাস্ট এগুলো ভালোভাবে পড়লেই তোমার জন্য যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমত কোনগুলো পড়বা, কিভাবে পড়বা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করো। দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা, এখান থেকে এই অধ্যায়টা একটু বড়। এই অধ্যায়টা থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে ক নম্বরের জন্য, ক বিভাগের জন্য। আমি এখানে অনেকগুলো প্রশ্ন রেখেছি। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা? কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে? অপারেশন সার্চলাইট কখন শুরু হয়? অস্থায়ী সরকারের সদর দপ্তর কোথায় ছিল? জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়, মানে কবে পালন করা হয়? তারপরে জল্লাদের দরবার কি? পেশাজীবী কারা? তারপরে কারা যৌথ কমান্ড গড়ে তোলে? এরপর অধিবেশন স্থগিত ঘোষণার প্রতিবাদে কখন সারা দেশে হরতাল পালিত হয়? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি নামে আখ্যা দেওয়া হয়? কে 1971 সালের 3রা মার্চে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন? শেখ মুজিবুর রহমান কখন ঐতিহাসিক ভাষণ দেন? তারপরে হচ্ছে কারা মুক্তি ফৌজ নামে পরিচিত? তারপর ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? মুজিবনগর সরকার কবে গঠন করা হয়? জর্জ হ্যারিসন কে ছিলেন? 3রা মার্চ 1971 সালে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে? রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? অপারেশন সার্চলাইট কাকে বলে? স্বাধীনতা ঘোষণার সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রটার নাম কি ছিল? তারপরে কালোরাত্রি কি? কত তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয়? মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ছিল? মুক্তিযুদ্ধকালীন চরমপত্র কি? গণযুদ্ধ কাকে বলে? ভারত কত তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কে বা কোন দেশ? তারপরে বাংলাদেশ কখন চূড়ান্ত বিজয় লাভ করে? তাহলে এই পেজে তোমাদের 30টা প্রশ্ন দেখানো হচ্ছে। এইগুলো হচ্ছে ক বিভাগের জন্য। তাহলে ক বিভাগের জন্য সর্বমোট 30টা প্রশ্ন পড়লেই তোমাদের জন্য বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে এই অধ্যায় থেকে। এবং শুধুমাত্র এগুলো ক বিভাগের জন্য নয়, এগুলো সৃজনশীল প্রশ্নের এমসিকিউ প্রশ্ন হিসেবেও হতে পারে। তাই অবশ্যই এগুলোকে ভালোভাবে পড়বে। যদিও অধ্যায়গুলো একটু বড়, এই জন্য একটু বেশি দেখানো হচ্ছে। এরপরে দেখো, তোমাদের খ নং প্রশ্নের জন্য পড়বা হচ্ছে এই অধ্যায় থেকে মুক্তিযুদ্ধের ছাত্রদের ভূমিকা ছিল ব্যাপক, ব্যাখ্যা করো। অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার গঠনের গুরুত্ব। 7ই মার্চের ভাষণের মূল বক্তব্য কি ছিল? মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন? মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন? এরপরে হচ্ছে অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ব্যাখ্যা করো। কৃষির উন্নয়নে বঙ্গবন্ধু কি কি কাজ করেছিলেন? বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবী কর্মসূচি কি ছিল? মুক্তিযুদ্ধে পেশাজীবী মানুষের ভূমিকা ব্যাখ্যা করো। আমরা দেশের স্বার্থ রক্ষায় সচেতন হব কেন? 1975 সালে 3 নভেম্বর হত্যাকাণ্ডের বর্ণনা দাও। স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা চিহ্নিত করো। 7ই মার্চের ভাষণের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে মুক্তিযুদ্ধে পেশাজীবীদের ভূমিকা ব্যাখ্যা করো। 25শে মার্চ রাতকে কালো রাত্রি বলা হয় কেন? অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা? ব্যাখ্যা করো, মানে বর্ণনা করো। এগুলো আসলে খ নম্বর প্রশ্নের জন্য। আচ্ছা, খ নম্বর প্রশ্নের জন্য তোমাদের এখানে সর্বমোট প্রশ্ন রাখা হয়েছে কিন্তু 24টা। এই 24টা প্রশ্ন তোমরা খ নম্বর প্রশ্নের জন্য পড়বা ইনশাআল্লাহ, তাহলে যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে গ এবং ঘ নং প্রশ্নের জন্য তোমরা কিছু টপিক পড়বা, যেমন 7ই মার্চের ভাষণ এবং স্বাধীনতার ঘোষণা সম্পর্কে একটু ভালোভাবে পড়বা। এরপরে হচ্ছে অপারেশন সার্চলাইটটা একটু ভালোভাবে পড়বা। এগুলো থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হতে পারে। এরপর মুজিবনগর সরকার গঠন কার্যক্রমটা ভালো করে পড়বা। তারপরে যুদ্ধে বিভিন্ন শক্তি, বিভিন্ন ব্যক্তি গোষ্ঠীর অবদান সম্পর্কে ভালোভাবে
পড়বা, তাহলেই তোমাদের গ এবং ঘ নম্বরের জন্য যথেষ্ট প্রিপারেশন হবে। এরপর তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, এই অধ্যায়টা থেকে প্রশ্ন কম রাখা হয়েছে। দেখো, কোন রেখার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়, অধিবর্ষ কতদিনে হয়, সৌরদিন কাকে বলে, কয়টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে, পৃথিবীর গড় তাপমাত্রা কত। এরপর তোমরা পড়বা হচ্ছে সৌর কলঙ্ক কাকে বলে, সৌরজগতের প্রাণকেন্দ্র কি, কোন গ্রহ নীলাভ বর্ণের, মূল মধ্যরেখা কাকে বলে, মূল মধ্য 9 নম্বর দুইটা হয়ে গেছে। এরপর 10 নম্বর হচ্ছে বার্ষিক গতি কাকে বলে, তারপর অনুসুর কি, জোয়ার ভাটা কত প্রকার, তারপরে হচ্ছে গুরুমণ্ডলের উপরাংশ কি বলা হয়, উপরাংশকে কি বলা হয়, নিরক্ষরেখার অক্ষাংশ কত, পৃথিবীর ব্যাসার্ধ কত, সূর্যের উপরিভাগের উষ্ণতা কত, বার্ষিক গতির সময় কত, তারপরে হচ্ছে কোন দ্রাঘিমা রেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত, তারপর পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তিত হচ্ছে, সূর্য সর্বোচ্চ দ্রাঘিমা কত, পৃথিবীর কেন্দ্রে প্রাণের পরিমাণ কোণের পরিমাণ কত, কুমেরু কাকে বলে, সকল প্রাণীর জন্য কি অত্যাবশ্যক, এরপর মেরু রেখা কি, তারপরে বৃহস্পতি কত বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, এরপরে প্রত্যেক স্থানে জোয়ারের কতক্ষণ পরে ভাটা হয়ে থাকে, গ্রিনিচের সময় কি কি থেকে জানা যায়, এরপরে হচ্ছে সূর্যে হাইড্রোজেন ও হিলিয়ামের অনুপাত কত, এরপর হচ্ছে গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি, গ্রহ কাকে বলে, গ্রহাণুপুঞ্জ কাকে বলে, এরপর কোন গ্রহের আকাশে বছরে 2বার সূর্য উদিত হয়, সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড়, তারপরে সূর্য পৃথিবী অপেক্ষা কত গুণ বড়, এরপর সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরেই কোন গ্রহের স্থান বা অবস্থান, এরপরে হচ্ছে পৃথিবীর আয়তন কত, নেপচুনের আয়তন কত, কেন্দ্রমণ্ডল কাকে বলে, ছায়াবৃত্ত কাকে বলে, সূর্যের উত্তরায়ণের শেষ দিন কত তারিখ, এরপর হচ্ছে সূর্য আয়নান্ত কাকে বলে, এরপরে হচ্ছে প্রত্যেক স্থানে জোয়ারের কত সময় পর ভাটা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে সর্বমোট 42টা প্রশ্ন। তোমার মনে হতে পারে একটু বেশি হয়ে যাচ্ছে প্রশ্নগুলো, হ্যাঁ বেশি এই জন্য দেওয়া হয়েছে কারণ এই অধ্যায়গুলো থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো করে এমসিকিউ প্রশ্ন থাকে এবং তোমাদের হচ্ছে ক নম্বর প্রশ্ন থাকে, সেখান থেকে বাছাই করে প্রশ্ন দেওয়া একটু কষ্টকর ব্যাপার। আমি এখানে যেগুলো দিয়েছি ইনশাল্লাহ এর বাহিরে পড়তে হবে না। এরপর খ বিভাগের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। আমি আসলে তাহলে এতগুলো আর না পড়ি, দেখো এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে সবগুলো পড়তে গেলে, তোমরা এখান থেকে দেখে নিবা। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এগুলো দেখতে পারো অথবা এখান থেকে সরাসরি স্ক্রিনশটও করে নিতে পারো। দেখো, তোমাদের খ নং প্রশ্নের জন্য সর্বমোট 34টা প্রশ্ন দেখানো হচ্ছে। এই 34টা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে যথেষ্ট একটা প্রিপারেশন হবে এই অধ্যায়ের উপরে। দেখো, গ এবং ঘ নং প্রশ্নের জন্য তোমাদের এখানে কয়েকটা টপিক দেখানো হচ্ছে, জোয়ার ভাটা, তারপরে হচ্ছে জোয়ার ভাটার ধারণা, গাণিতিক কিছু সমাধান আসতে পারে, মানে কিছু অঙ্ক আছে দেখবা, তারপরে হচ্ছে পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাব, স্থানীয় সময় ও প্রমাণ সময়, ঋতু পরিবর্তন, পৃথিবীর গতি, এগুলো সম্পর্কে একটু ভালো মতো পড়ে নিবা। এরপর তোমাদের ষষ্ঠ অধ্যায় নাগরিকতা ও আইন। নাগরিকতা ও আইন এই অধ্যায়গুলো থেকেও প্রশ্ন আসতে পারে, মানে তোমার এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আসতে পারে। যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন হবে, তাই অবশ্যই এখানে যা যা দেখানো হচ্ছে এগুলো ভালোভাবে পড়বা। আমি এখানে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলোকে ভালোভাবে পড়বা। এই অধ্যায় থেকে সর্বমোট 38টা প্রশ্ন দেখানো হচ্ছে। ইনশাআল্লাহ এই 38টা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে এই অধ্যায় থেকে বেস্ট একটা প্রিপারেশন হবে ক নম্বর প্রশ্নের জন্য। এরপর দেখো খ নম্বর প্রশ্নের জন্য প্রশ্নের জন্য সর্বমোট 23টা প্রশ্ন দেখানো হচ্ছে। ইনশাআল্লাহ এই 23টা প্রশ্ন পড়লেই তোমাদের জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে। এরপর গ এবং ঘ এর জন্য এই অধ্যায় থেকে পড়বা হচ্ছে সার্বভৌমত্বের ধারণা, তারপর রাষ্ট্রের কার্যাবলী, তথ্য অধিকার আইন, আইনের বৈশিষ্ট্য ও উৎস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপাতত এই 3টি অধ্যায় দেখানো হচ্ছে। ইনশাআল্লাহ আগামী পর্বে তোমাদের পরবর্তী অধ্যায়গুলো দেখানো হবে। ইনশাআল্লাহ এর বাইরে তোমাদেরকে কিছুই পড়তে হবে না। তো
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাজেশনটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিও, এবং এই সাজেশনটি তুমি যদি ফলো করতে পারো তাহলে এই সাজেশন থেকে তুমি সব কিছুই কমন পাবে ইনশাআল্লাহ, এটুকু বিশ্বাস রাখতে পারো। ভালোভাবে পড়ো, যেহেতু পরীক্ষার তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে, সুতরাং এই সময়টাকে একটু ভালোভাবে কাজে লাগাও। ধন্যবাদ।